নমস্কার। সাহিত্য পাঠের আসর গল্প গেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে সাহিত্যপ্রেমী সকলকে স্বাগত। শুধু সাহিত্যপ্রেমী, আমরা বিগত 4টি পর্বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতি উপন্যাসটি আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। আজ 5ম পর্ব নিয়ে হাজির হয়েছি। পাঠ শুরু করবার আগে প্রতিদিনকার মতো আপনাদের নিকট বিনীত অনুরোধ রাখছি, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে দয়া করে জানান আমাদের এই পরিবেশনা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান, আমাদের উৎসাহ বৃদ্ধি করুন। তাহলে শুরু করা যাক ইছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 5ম পর্ব। ভবানী বাড়ুজ্যে 1.5 বছরের মধ্যেই এই গ্রামকে, এই অঞ্চলকে বড় ভালোবাসলেন। এমন ছায়াবহুল দেশ তিনি কোথাও দেখেননি জীবনে। বইচি, বাঁশ, নিম, সোঁদাল, ররা, কুচলতার বনঝোপ, দিনে রাতে শালিক, দোয়েল, ছাতারে আর বউকথা পাখির কাকলি, ঋতুতে ঋতুতে কত কি বনফুলের সমাবেশ। কোনো মাসেই ফুল বাদ যায় না। বনে বনে ধুন্দুরের ফুল, রাধালতার ফুল, কেয়া, বিল্লপুষ্প, আমের বউল, শুঁয়ো, বনচটকা, নাটাক কাঁটার মূল। ইছামতির ধারে এদেশে লোকের বাস নেই। নদীর ধারে বনঝোপের সমাবেশ খুব বেশি। ভবানী বাড়ুজ্যে একটি সাধন কুটির নির্মাণ করে সাধন ভোজন করবেন। বিবাহের সময় থেকেই এ ইচ্ছা তাঁর ছিল, কিন্তু ইছামতির ধারে অধিকাংশ জমি চাষের সময় নীলকুঠির আমিনে নীল চাষের জন্য চিহ্নিত করে যায়। খালি জমি পাওয়া কঠিন। ভবানী বাড়ুজ্যেও আদৌ বৈষয়িক নন। ওসব জমি জমার হাঙ্গামে জড়ানোর চেয়ে নিস্তব্ধ বিকেলে দিব্যি নির্জনে গাঙের ধারে এক যজ্ঞিডুমুর গাছের ছায়ায় বসে থাকেন। বেশ কাজ চলে যাচ্ছে। জীবন কদিন, কেন বা ওরা সব ঝঞ্ঝাটের মধ্যে গিয়ে পড়বেন? ভালোই আছেন। তাঁর এক গুরুভ্রাতা পশ্চিমে মির্জাপুরের কাছে কোন পাহাড়ের তলায় আশ্রমে থাকেন। খুব বড় বেদান্তের পণ্ডিত। সন্ন্যাস আশ্রমের সময় চৈতন্য ভারতী পরমহংসদেব, আগে নাম ছিল গোপেশ্বর রায়, ভবানীর সঙ্গে অনেকদিন একই টোলে ব্যাকরণ পড়েছেন। তারপর গোপেশ্বর কিছুকাল জমিদারের দপ্তরে কাজ করেন পাটুলি বলাগড়ের সুপ্রসিদ্ধ রায়বাবুদের এস্টেটে। হঠাৎ কেন সন্ন্যাসী হয়ে বেরিয়ে চলে যান সে খবর ভবানী জানেন না, কিন্তু মির্জাপুরের আশ্রমে বসবার পরে ভবানী বাণিজ্যকে 2-4খানা চিঠি দিতেন। সেই সন্ন্যাসী গোপেশ্বর তথা চৈতন্য ভারতী পরমহংস একদিন এসে হাজির ভবানী বাণিজ্যের বাড়ি। এক মুখ আধ পাকা আধ কাঁচা দাড়ি, গেরুয়া পরনে, চিমটে হাতে, বগলে ক্ষুদ্র বিছানা। তিলু খুব যত্ন আদর করলে। ঘরের মধ্যে থাকবেন না, বাইরে বাঁশতলায় একটা কম্বল বিছিয়ে বসে থাকেন সারাদিন। ভবানী বললেন, পরমহংসদেব, সাপে কামড়াবে? চৈতন্য ভারতী বললেন, কিছু হবে না ভাই, বেশ আছি। কি খাবে? সব। মাছ মাংস? কোনো আপত্তি নেই, তবে খাই না আজকাল, পেটে সহ্য হয় না। আমার স্ত্রীর হাতে খাবে? সপাক। যা তোমার ইচ্ছে। তিলুকে কথাটা বলতেই তিলু বিনীতভাবে সন্ন্যাসীর কাছে এসে হাত জোর করে দাঁড়িয়ে বললে, দাদা। পরমহংস বললেন, কি, আপনি আমার হাতের রান্না খাবেন না? কারো হাতে খাইনে দিদি, তবে ইচ্ছে হয়ে থাকে রেঁধে দিতে পারো। মাছ মাংস করো না। মাছের ঝোল? না। কই মাছ দাদা? তুমি দেখছি নাছোড় বান্দা, যা খুশি করো গিয়ে। সেই থেকে তিলু শুচিশুদ্ধ হয়ে সন্ন্যাসীর রান্না রাঁধে। বিলু নীলু যত্ন করে খাবার আসন করে তাঁকে খেতে ডাকে। 3 বোনে পরিবেশন করে ভবানী বাণিজ্যে ও সন্ন্যাসীকে।
ইছামতির ধারে যজ্ঞিডমুর গাছতলায় সন্ধ্যার দিকে দুজনে বসেছেন। পরমহংস বললেন, হ্যাঁ হ্যাঁ, একে রক্ষা নেই আবার তিনটি। কুলীনের মেয়ের স্বামী হয় না জানো তো। সমাজে এদের জন্য আমাদের মন কাঁদে। সাধন ভজন এই জন্মে না হয় আগামী জন্মে হবে। মানুষের দুঃখ তো ঘোচাই এই জন্মে। কি কষ্ট এ দেশের কুলীন ব্রাহ্মণের মেয়ের। মেয়ে তিনটি বড় ভালো, তোমার খোকাকেও বেশ লাগলো। আমার বয়স হলো 52, ততদিন যদি থাকি ওকে পণ্ডিত করে যাব। তার চেয়ে বড় কাজ ভক্তি শিক্ষা দাও। তুমি বৈদান্তিক সন্ন্যাসী, ভূতের মুখে রাম রাম। বৈদান্তিক হওয়া সহজ কথা নয় যেন। বেদান্তকে ভালোভাবে বুঝতে হলে আগে ন্যায় মীমাংসা ভালো করে পড়া দরকার, নইলে বেদান্তের প্রতিপাদ্য বিষয় ঠিকমতো বোঝা যায় না, ব্রহ্মজ্ঞান অর্জন করা যায় না, বড় কষ্টসাধ্য। আমাকে পড়াও না দিন কতক। দিন কতকের কর্ম নয়, ন্যায় পড়তেই অনেক দিন কেটে যাবে। তুমি ন্যায় পড়ো, আমি এসে বেদান্ত শিক্ষা দেব। তবে সাধনা চাই, শুধু পড়লে হবে না। সংসারে জড়িয়ে পড়েছ, ভজন করবে কি করে? এ জন্মে আর হলো না, কুছ পরোয়া নেই। এই জন্যই ভক্তির পথ ধরেছি। সেও সহজ কি খুব? জ্ঞানের চেয়েও কঠিন। জ্ঞান সাধ্যায় দ্বারা লাভ হয়, ভক্তি তা নয়। মনে ভাব আসা চাই। ভক্তির অধিকারী হওয়া সবচেয়ে কঠিন। কোনোটাই সহজ নয় রে দাদা। তবে হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবো? তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ। তাতে চিত্ত নিযুক্ত রাখলে তিনিই তাকে পাবার বুদ্ধি দান করেন। দদামি বুদ্ধি যোগং তং। তুমি তো আমার উত্তর দিলে। বিয়েটা করে একটু গোলমাল করে ফেলেছ, জড়িয়ে পড়বে। একেবারে তিনটি, একেই রক্ষা থাকে না। পরীক্ষা করে দেখি না একটা জীবন, তাঁর কৃপায় দৌড়টাও তো বোঝা যাবে। ভাগবতে সুখদেব বলেছেন, গৃহের দ্বারা সুতৈষানাং। গৃহস্থের মতো ভোগ দ্বারা পুত্র স্ত্রী নিয়ে ঘর করবার বাসনা দূর করবে। তাই করছি। তাহলে এতকাল পরিব্রাজক হয়ে তীর্থে বেড়ালে কেন, যদি গৃহস্থ সাজবার বাসনাই মনে ছিল তোমার? ভেবেছিলাম বাসনা ক্ষয় হয়েছে, পরে দেখলাম রয়েছে, তবে ক্ষয়ই করি। সুখদেবের কথাই বলি, ত্যক্তৈষানাং সর্বে ইয়ুর্ধীরাস্তপবনম। সকল বাসনা ত্যাগ করে পরে তপবনে যাবে, কিন্তু বাসনা থাকতে নয়। সংসার করলে ভগবানকে ডাকতে নেই, তাই বা তোমাকে কে বলেছে? ডাকতে নেই কেউ বলেনি, ডাকা যায় না এই কথাই বলেছে। জ্ঞানও হয় না, ভক্তিও হয় না। বেশ, দেখব। ভগবান তোমাদের মতো অত কড়া নয়। অন্তত আমি বিশ্বাস করি না যে সংসারে থাকলে ভক্তি লাভ হয় না। সংসার তবে ভগবান সৃষ্টি করলেন কেন? তিনি প্রতারণা করবেন তার অবোধ সন্তানদের, যারা নিতান্ত অসহায়। তিনি পিতা হয়ে তাদের সামনে ইচ্ছে করে মায়া ফাঁদ পেতেছেন তাদের জালে জড়াবার জন্যে? এর উত্তর দাও। এষা বৃত্তির নাম তামগুণস্যা। তমগুণের শক্তিই আবরণ। বস্তু যথার্থভাবে প্রতিভাত না হয়ে অন্য প্রকারে প্রতিভাত হয়, এই জন্যই তমগুণের নাম বৃত্তি। ভগবানকে দোষ দিও না, ওভাবে ভগবানকে ভাবছ কেন? বেদান্ত পড়লে বুঝতে পারবে, ওভাবে ভগবান নেই, তিনি কিছুই করেননি। তোমার দৃষ্টির দোষ। মায়ার একটা শক্তির নাম বিক্ষেপ। এই বিক্ষেপ তোমাকে মোহিত করে রেখে ভগবানকে দেখতে দিচ্ছে না। তাঁর শরণাগত হয়ে দেখাই যাক না, তাঁর কৃপার দৌড়টা দেখব বলেছি তো। মায়া শক্তি ফক্তি যত বড়ই হোক, তাদের চেয়ে তাঁর শক্তি বড়। মায়া শক্তি কি ভগবান ছাড়া? তাঁর সংসারে সবই তার জিনিস। তিনি ছাড়া আবার মায়া এলো কোথা থেকে? গোজামিল হয়ে যাবে যে।
গোজামিল হয়নি, আমার কথা তুমি বুঝতেই পারলে না। শ্বেতাশ্বতর শ্রুতিতে বলেছে, অজামেকাং, অজ্ঞান কারো সৃষ্টি নয়। যিনি সমষ্টিরূপে ঈশ্বর, তিনিই ব্যষ্টিতে কার্যরূপে জীব। অদ্বৈত বেদান্ত বলে, সমষ্টিতে বর্তমান যে চৈতন্য তাই হলো কার্য, অর্থাৎ ঈশ্বর কর্তা, জীব কার্য, কিন্তু স্বরূপে উভয়েই এক, কেবল উপাধিতে ভিন্ন। তুমিই তোমার ঈশ্বর, আবার ঈশ্বর কে? একবার একরকম বললে, গীতার শ্লোক ওঠালে, আবার এখন অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত নিয়ে এসে ফেললে। গীতার শ্লোক ওঠানোতে কি অন্যায় করলাম? গীতা হলো ভক্তিশাস্ত্র, অদ্বৈত বেদান্ত জ্ঞানের শাস্ত্র, দুয়ে মিলিও না। ও কথাই বলো না। বড় কষ্ট হলো এই কথা তোমার মুখে শুনে। বেদান্তে ব্রহ্মই একমাত্র প্রতিপাদ্য বিষয়, অন্য সব দর্শনে ঈশ্বরকে স্বীকারই করেনি। একমাত্র বেদান্তেই ব্রহ্মকে খাড়া করে বসেছে। সেই বেদান্ত নিরীশ্বরবাদী? নিরীশ্বরবাদী বলিনি, ভক্তিশাস্ত্র নয় বলিছি। তুমি কিছুই জানো না। তোমাকে এবার আমি চিৎসুখী আর খণ্ড খাদ্য পড়াবো। তুমি বুঝবে কি অসাধারণ শ্রদ্ধার সঙ্গে তাঁরা ব্রহ্মকে সন্ধান করেছেন। তবে বড় শক্ত দুরবগাহ গ্রন্থ। তর্কশাস্ত্র ভালো করে না পড়লে বোঝাই যাবে না। দেখবে বেদান্তের মধ্যে অন্য কোনো কুতর্কের বা বিকৃত ভাষ্যের ফাঁক বুঝিয়ে দিয়েছে কিভাবে। আর তুমি কিনা বলে বসলে। আমি কিছুই বলে বসিনি। তুমি আর আমি অনেক তফাৎ। তুমি মহাজ্ঞানী, আমি তুচ্ছ গৃহস্থ। তুমি যা বলবে তার ওপর আমার কথা কি? আমার বক্তব্য অন্য সময়ে বলবো। বলো। তুমি অনুরাগী শ্রোতা এবং বক্তা, তোমাকে শুনিয়ে এবং বলে সুখ আছে। তোমার সঙ্গে দুটো ভালো কথা আলোচনা করেও আনন্দ হলো। এ গ্রাম একেবারে অন্ধকারে ডুবে আছে। শুধু আছে নীলকুঠি আর সাহেব, আর জমি আর জমা আর ধান আর বিষয়, এই নিয়ে। আমার শ্যালকটি তার মধ্যে প্রধান। তিনি নীলকুঠির দেওয়ান। সাহেব তার ইষ্টদেব, তেমনি অত্যাচারী। তবে গোবরে পদ্মফুল আমার বড় স্ত্রী। ভালো, খুব, অতিরিক্ত ভালো। বাকি দুটি ভালো, তবে এখনো ছেলে মানুষই যায়নি। আদুরে বোন কিনা দেওয়ানজির। এদিকে সৎ। ভবানী বাণিজ্যে আর পরমহংস সন্ন্যাসীকে দিন কতক প্রায়ই নদীর ধারে বসে থাকতে দেখা যেত। ঠিক হলো যে সন্ন্যাসী তিলু বিলু নীলুকে দীক্ষা দেবেন। তিলু রাত্রে স্বামীকে বললে, আপনি গুরু করেছেন কেন? দীক্ষা নেবেন না? কি বুদ্ধি যে তোমার! আহা মরি! এই সন্ন্যাসী ঠাকুর আমার গুরু ভাই হলো কি করে যদি আমার দীক্ষা না হয়ে থাকে? ও ঠিক ঠিক, আমি ও দীক্ষা নেব না। কেন কেন? তিলু কিছু বললে না, মুচকি হেসে চুপ করে রইল। প্রদীপের আলোর সামনে নিজের হাতের বাউটি ঘুরিয়ে ঘুরিয়ে নিজেই দেখতে লাগলো। একটা ছোট ধুনুচিতে ধুনো গুঁড়ো করে দিতে লাগলো। এটি ভবানীর বিশেষ খেয়াল। কোনো শৌখিনতা নেই যে স্বামীর, কোনো আকিঞ্চন নেই, কোনো আবদার নেই। স্বামীর এ অতি তুচ্ছ খেয়ালটুকুর প্রতি তিলুর বড় স্নেহ। রোজ শোবার সময় অতি যত্নে ধুনো গুঁড়ো করে সে ধুনুচিতে দেবে এবং বারবার স্বামীকে জিজ্ঞেস করবে, গন্ধ পাচ্ছেন? কেমন গন্ধ, ভালো না? তিলুকে হঠাৎ চলে যেতে উদ্যত দেখে ভবানী বললেন, চলে যাচ্ছ যে, খোকা কই? তিলু হেসে বললে, আহা, আজ তো নীলুর দিন, বুধবার আজ যে, মনে নেই? খোকা নীলুর কাছে, নীলু আনবে। না, আজ তুমি থাকো, তোমার সঙ্গে কথা আছে। বারে, তা কখনো হয়? নীলু কত শখের সঙ্গে ঢাকাই শাড়িখানা পরে খোকাকে কোলে করে বসে আছে। তুমি থাকলে ভালো হতো তিলু। আচ্ছা বেশ, খোকনকে নিয়ে আসতে বলো।
একটু পরে নীলু ঘরে ঢুকলো খোকনকে কোলে নিয়ে। ওর কোলে ঘুমন্ত খোকন। খোকনের গলায় হলা পেকের উপহার দেওয়া সেই হার ছড়াটা। অতি সুন্দর খোকন। ভবানী বাণিজ্যে এমন খোকা কখনো দেখেনি। এত সুন্দর ছেলে এবং এত চমৎকার তার হাবভাব। এক এক সময় আবার ভাবেন অন্য সবাই তাদের সন্তানদের সম্বন্ধে ঠিক এই কথাই বলবে নাকি, এমনকি খুব কুৎসিত সন্তানদের বাপ মাও। তবে এর মধ্যে অসত্য কোথায় আছে? নীলু খোকাকে সন্তর্পণে শুইয়ে দিলে। ভবানী চেয়ে চেয়ে দেখলেন কি সুন্দরভাবে ওর বড় বড় চোখ দুটি বুজিয়ে ঘুমে নেতিয়ে আছে খোকন। তিনি আস্তে আস্তে সেই অবস্থায় তাকে উঠিয়ে বসিয়ে দিতেই খোকা নিমিলিত চোখেই বুদ্ধদেবের মতো শান্ত হয়ে রইল। কেবল তার ঘাড়টি পিছন দিকে হেলে পড়তে দেখে ভবানী পিছন হতে একটি হাত দিয়ে ওর ঘাড় ধরে রাখলেন। নীলু তাড়াতাড়ি এসে বললে, ও কি, ওর ঘাড় ভেঙে যাবে যে, কি আক্কেল আপনার। ভবানীর ভারী আমোদ লাগলো। কেমন সুন্দর চুপটি করে চোখ বুজে একবারও না কেঁদে কেষ্টনগরের কারিগরের পুতুলের মতো বসে রইল। নীলুকে বললেন, দেখো দেখো কেমন দেখাচ্ছে, তিলুকে ডাকো, তোমার দিদিকে ডাকো। নীলু বললে, আহা হা, মরে যাই, কেমন করে চোখ বুজে ঘুমিয়ে আছে, কেন ওকে এমন কষ্ট দিলেন, ছি ছি, শুইয়ে দিন। তিলু এসে বললে, কি, দেখো কেমন দেখাচ্ছে খোকনকে, আহা বেশ। মুখে কান্না নেই, কথা নেই, কথা থাকবে কি, ও ঘুমে অচেতন যে, ও কি কিচ্ছু বুঝতে পারছে, ওকে বসানো হয়েছে কি করা হয়েছে। নীলু বললে, এবার শুইয়ে দিন। আহা মরে যাই, সোনামণি আমার, শুইয়ে দিন, ওর লাগছে, দিদি কিছু বলবে না আপনার সামনে। খোকাকে শুইয়ে দিয়ে হঠাৎ ভবানীর মনে হলো ঠিক হয়েছে, শিশুর সৌন্দর্য বুঝবার পক্ষে তার বাপ মাকে বাদ দিলে চলবে কেন। শিশু এবং তার বাপ মা একই স্বর্ণসূত্রে গাঁথা মালা, এরা পরস্পরকে বুঝবে, পরস্পর পরস্পরকে ভালো বলবে। সৃষ্টির বিধান এই, নিজেকে বাদ দিলে চলবে না। এও বেদান্তের সেই অমর বাণী, দশমস্তমসি, তুমিই দশম, নিজেকে বাদ দিয়ে গুনলে চলবে কেন। তার পরদিন সকালে এলো হলাপেকে। তার সঙ্গে এলো হলাপেকের অনুচর দুর্ধর্ষ ডাকাত অঘোরমুচি। অঘোরমুচিকে তিলুরা তিন বোনে দেখে খুব খুশি। অঘোর ওদের কোলে করে মানুষ করেছে ছেলেবেলায়। তিলু বললে, এসো অঘোর দাদা, জেল থেকে কবে এলে। অঘোর বললে, কাল এলাম দিদিমণিরা, তোমাদের দেখতেই এলাম, আর বলি সন্ন্যাসী ঠাকুরকে দেখে একটা পের নাম করে আসি, গঙ্গার চেনের ফল হবে। কোথায় তিনি? তিনি বাড়ি থাকেন কারো, ওই বাঁশতলায় ধুনি জ্বালিয়ে বসে আছেন দেখো গিয়ে। অঘোর দাদা বসো, কাঁঠাল খাবে? তোমরা দুজনেই বসো। খোকনকে দেখব দিদিমণি, আগে সন্ন্যাসী ঠাকুরকে দণ্ডবধ করে আসি। বাঁশতলার আসনে চৈতন্য ভারতী চুপ করে বসেছিলেন। ধুনি জ্বালানো ছিল না। হলাপেকে আর অঘোরমুচি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। সন্ন্যাসী বললেন, কে? মোরা বাবা। হলাপেকে বললে, এ আমার সাকরেদ অঘোর, গারদ থেকে কাল খালাস পেয়েছে, এই গাঁয়েই বাড়ি। জেল হয়েছিল কেন? আপনার কাছে নুকুবো কেন বাবা, ডাকাতি করিলাম দুজনে, দুজনেরই হাজত হয়ে এলো। খুব শক্তি আছে তোমার দুজনেরই, ভালো কাজে সেটা লাগালে দোষ কি? দোষ কিছু নেই বাবা, হাত নিষ্পিস করে, থাকতে পারি নে। চৈতন্য ভারতী বললেন, হাত নিষ্পিস করুক, যে মনটা তোমাকে ব্যস্ত করে সেটা সর্বদা সৎ কাজে লাগিয়ে রাখো, মন আপনিই ভালো হবে। হলাপেকে বসে বসে শুনলে। অঘোরমুচির ওসব ভালো লাগছিল না।
সে ভাবছিল তিলু দিদিমণির কাছ থেকে একখানা পাকা কাঁঠাল চেয়ে নিয়ে খেতে হবে। এমন সময় নীলু সেখানে এসে ডাকলে, ও সন্ন্যাসী দাদা। চৈতন্য ভারতী বললেন, কি দিদি? পাকা কলা আর পেঁপে নিয়ে আসবো? ছ্যান হয়েছে? না, হয়নি। তুমি নিয়ে এসো, ওতে কোনো আপত্তি নেই। আচ্ছা, এদেশে ছ্যান করা বলে কেন? কি বলবে? কিছু বলবে না, তুমি যাও। যশুরে বাঙাল সব কোথাকার। নিয়ে এসো কি খাবার আছে। অমনি বললি কিন্তু আমি আনবো না, সেটুকু বলে দিচ্ছি দাদা। হলা পেকে দাঁড়িয়ে উঠে বললে, তাহলে মুই রনপা পড়ি? সন্ন্যাসী হেসে বললেন, রনপা পড়ে কি হবে? আপনার জন্যই কলা মূলো সঙ্গেরও করে নিয়ে আসি। নীলু দিদি তো চটে গিয়েছে। অঘরমুচি বললে, মোর জন্যই একখানা পাকা কাঁঠাল। ও দিদিমণি, বড্ড খিদে নেগেছে। নীলু বললে, যাও বাড়ি গিয়ে বড় দিদি বলে ডাক দিও, বড় দিদি দেবে এখন। না দিদি, তুমি চলো, বড়দি এখনই বকবে এমন। গারদ খেটে এসেছি। কেন গিয়েছিলি, কি করেছিলি, সাত কৈফিয়ত দিতে হবে। আর সবাই তো জানে মুই চোর ডাকাত। খাতি পাইনে তাই চুরি ডাকাতি করি। খাতি পেলে কি আর করতাম? গ্রামে এসে যা দেখছি, চালের কাঠা 2 আনা 10 পয়সা। তাতে আর কিছুদিন গারদে থাকলেই হতো ভালো। খাবো কেমন করে অত আকড়া চালের ভাত? ছেলে পিলেরে বা কি খাওয়াবো? কি বলেন বাবা ঠাকুর? সন্ন্যাসী বললেন, যা ভালো বোঝো তা করবে বাবা, তবে মানুষ খুন করো না, ওটা করা ঠিক নয়। হলা পেকে এতক্ষণ চুপ করে বসেছিল। মানুষ খুনের কথায় সে এবার চাঙ্গা হয়ে উঠল। হলা আসলে হলো খুনি, অনেক মুন্ডু কেটেছে মানুষের। খুনের কথা পারলে সে উত্তেজিত হয়ে ওঠে। চৈতন্য ভারতীর সামনে এসে বললে, জোরহাত করি বাবা ঠাকুর, কিছু মনে করবেন না। একটা কথা বলি শুনুন। পাঞ্চিতে গাঁয়ের মোড়ল বাড়ি সেবার ডাকাতি করতে গেলাম। যখন সিঁড়ি বেয়ে দোতলায় উঠছি, তখন ছোট মোড়ল মোড়ে আটকালে। ওর হাতে মাছ মারা কোঁচ। এক লাঠির ঘায়ে কোঁচ ছুঁড়ে ফেলে দিলাম। আমার সামনে লাঠি ধরতে পারবে কেন ছেলে ছোকরা? তখন সে ইট তুলি মারতে এলো। আমি ওরে বললাম, আমার সঙ্গে লাগতে এসো না, সরে যাও। তা তার নিয়তি ঘুনিয়ে এসেছে। সে কি শোনে? আমায় একটা খারাপ গালাগালি দিলে। সঙ্গে সঙ্গে এক লাঠিতে ওর মাথাটা দোফাঁক করে দিলাম। উল্টে পড়ল গড়িয়ে সিঁড়ির নিচে, কুমড়ো গড়ান দিয়ে। নীলু বললে, ইস মা গো। চৈতন্য ভারতী মশাই বললেন, তারপর? তারপর শুনুন আশ্চর্য কাণ্ড। বড় মোড়লের পুতের বউ, দিব্যি দশাশই সুন্দরী, মনে হলো 18-20 বয়স, চুল এলো করে দিয়ে এই লম্বা সরকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দোতলার মুখী সিঁড়ির নিচে, যেখান থেকে চাপা সিঁড়ি ফেলবার দরজা। ভারতী মশাই অনেকদিন ঘর ছাড়া। জিজ্ঞেস করলেন, চাপা সিঁড়ি কি? নীলু বললে, চাপা সিঁড়ি দেখেননি? আমার বাপের বাড়ি আছে, দেখাবো। সিঁড়িতে উঠবার পর দোতলায় যেখানে গিয়ে পা দেবেন, সেখান থেকে চাপা সিঁড়ি মাথার ওপর দিয়ে ফেলে দেয়। সে দরজার কবাট থাকে মাথার ওপর, তাহলে ডাকাতেরা আর দোতলায় উঠতে পারবে না। কেন পারবে না? হলা পেকে উত্তর দিলে এ কথার। বললে, আপনাকে বুঝিয়ে বলতে পারলে না দিদিমণি। চাপা সিঁড়ি চেপে ফেলে দিলি আর দোতলায় ওঠা যায় না, বড্ড কঠিন হয়ে পড়ে। এমনি সিঁড়ি যা, তার মুখের কবাট জোড়া কুরুল দিয়ে চালা করা যায়। চাপা সিঁড়ির কবাট মাথার ওপর থাকে, কুরুল দিয়ে কাটা যায় না। বুঝলেন এবার? যাক, তারপর কি হলো? তখন আমি দেখছি কি বাবা ঠাকুর, সাক্ষাৎ কালী পির্তিমে। মাথার চুল এলো, দশাশই চেহারা, কি চমৎকার গড়ন পেটন, মুখ চোখ।
সরকি ধরেছে যেন সাক্ষাৎ 10 ভুজা দুর্গা। ঘাম তেল মুখে চকচক করছে, চোখ দুটোতে যেন আলো ঠিকরে বেরুচ্ছে। সত্যি বলছি বাবা ঠাকুর, অনেক মেয়ে দেখেছি, অমন চেহারা আর কখনো দেখিনি। আর সরকি চালানো কি, যেন তৈরি হাত, ব্যাঁকা করে খোঁচা মারে, আর লাগলি নাড়ি ভুড়ি নাড়িয়ে দেবে, এমনি হাতের টেরচা তাক। মনে মনে ভাবি, সাবাস মা, বলিহারি, দুধ খেয়ে এলে বটে। তারপর চৈতন্য ভারতী অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন, সোজা হয়ে বসলেন ধুনির সামনে। একবার ভাবলাম যা থাকে কপালে লড়ে দেখব, তারপর ভাবলাম না, পিছু হটি, গতি কাজ ভালো না। আমি পিছিয়ে পড়েছি। বিরোহারি বললে, পরক্ষণেই জিভ কেটে ফেলে বললে, ওই দেখো, দলের লোকের নাম করে ফেলেলাম। কেউ জানে না যে বেটা আমাদের সাংরার লোক ছিল। যাক, আপনারা আর ও কথা বলে দিতে যাচ্ছেন না নীলকুঠির সাহেবের কাছে। ভারতী মশাই বললেন, নীলকুঠির সাহেব কি করবে? সে কি বাবা ঠাকুর, এদেশের বিচার আচার সব তো কুঠির সাহেবরা করেন। আমার আর অঘরের গারদ হয়ে এলো, সেও বিচার করলেন ওই বড় সাহেব। তারপর শুনুন, বিরোহারি বেটা এগিয়ে গেল, আমাদের বললে, দুয়ো, মেয়ে লোকের সঙ্গে লড়াইয়ে হেরে গেলি এমনি মরদ। সিঁড়ির ওপরের ধাপে দুপ দুপ করে উঠে গেল। আমি ঘুরে দাঁড়িয়েছি। মেয়ে লোকের গায়ে হাত দিলি বিরোহারির একদিন না আমার একদিন, মুই দেখে নেব। এমন সময়ে বাপ রে বলে বিরোহারি একেবারে চিত হয়ে সিঁড়ির মুখে পড়ে গেল। তারপরই উঠে দুহাত তল পেটে দিয়ে কি একটা টানছে দড়ির মতো। আমি ভাবছি ওটা আবার কি। কাছে গিয়ে দেখি তলপেট হাঁ হয়ে ফুটো বেরিয়েছে। সেই ফুটো দিয়ে পেটের রক্তমাখা নারী দড়ির মতো চলে গিয়েছে ওপরে সরকির ফলার আলের সঙ্গে গিঁথে। সরকি যত টান দিচ্ছে বৌমা, ওর পেটের নারী ততই হরহর করে বেরিয়ে বেরিয়ে চলেছে ওপর বাগে। আর বেশিক্ষণ না, চোখ পাল্টাতেই আমি গিয়ে ওরে পাঁজা কোলা করে তুলি বাইরে নিয়ে এসে বসলাম। একটু জল পাইনে যে ওর মৃত্যুকালে মুখে দিই, কারণ আমি তো বুঝছি ওর হয়ে এলো। ভারতী মশাই বললেন, সেই সরকিতে গাঁথা নারীটা? লাঠির এক ঝটকায় নারীটারি ছিঁড়ে দিয়েছি, নইলে আনছি কোথা থেকে। তা বড্ড শক্ত জান হাড়ের পোর, মরে না, শুধু গঙ্গায় আর বোধ হয় জল জল করে, বুঝতে পারি না। এদিকে নৌক এসে পড়বে, তখন বড্ড হইচই হচ্ছে বাইরে। কি করি? বাড়ির পেছনে একটা ডোবা পর্যন্ত ওরে পাঁজা কোলা করে নিয়ে গেলাম। তখনও ও গোঁ গোঁ করে হাত নেড়ে কি বললে। রক্তে ধরণী ভাসছে বাবা ঠাকুর, লোকজন এসে পড়বার আর দ্রিং নেই। তখন বেমমুচির কাতানখানা চেয়ে নিয়ে এক কোপে ওর মুন্ডুটা ঝটকে ফেলে ধরটা ডোবায় টান মেরে ফেলে দিলাম, মুন্ডুটা সাথে নিয়ে এলাম। কেননা তাহলেই লাশ শনাক্ত করতে পারবে না। বেটা বিরোহারির মুন্ডু চোখ চেয়ে মোর দিকে চেয়ে বলে, যেন আমার এই বকুনি দেখছে, এখনো যেন চোখ দুটো মুই দেখতে পাই, যেন মোর দিকে চেয়ে কত কি বলছে মোরে। তারপর সে বউটির কি হলো কিছু জানি নে, তবে 2 মাস পরে ফকির সেজে আবার গিয়ে এলাম মোড়ল বাড়ি সেই বউটারে দেখব বলে। দুটো ভিক্ষে দেওয়া মা ঠাকরুন, যেমন বলেছি অমনি তিনি এসে মোরে ভিক্ষা দিলেন। বেলা তখন দুপুর, রাত্রি ভালো দেখতে পাইনি। মুখের দিকে তাকিয়ে দেখি জগদ্ধাত্রী পীর্তিমে, দশাশই চেহারা, হরতেলের মতো রং, দেখে ভক্তি হলো।
বললাম, মা, খিদে পেয়েছে। মা বললেন, কি খাবা? বললাম, ঝা দেবা। তখন তিনি বাড়ির মধ্যে গিয়ে আধ ঘুঁচি চিড়ে মুরগি এনে আমার ঝুলিতে দিলেন। মুই মুসলমান সেজেছি, গড় হয়ে পের নাম করলে সন্দেহ করতে পারে, তাই হাত তুলে বললাম, সালাম মা, বলে চলে এলাম। কিন্তু ইচ্ছে হচ্ছিল দু পায়ের ধুলো মাথায় নিয়ে লুটিয়ে পের নাম করি। তারপর চলে এলাম। নীলু এতক্ষণ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে শুনছিল। এইবার বললে, সে যদি মরেই গিয়েছে দাদা, তবে আবার তোমাদের দলের লোক বলে জিভ কাটলে কেন? সে কিসে মরেছে তা আজও কেউ জানে না। দিদিমণি, তুমি কি বোঝো? নীলকুঠির লোক গিয়ে তার দুটো ছেলেকে উস্তন খুস্তন করবে, বলবে তোর বাবা কোণে গিয়েছে। এ আজ 7 বছরের কথা। লোক জানে বিরহারি গঙ্গার ধারে আর একটা বিয়ে করে সেইখানেই বসবাস করছে। মোর সাংরার লোক রটিয়ে দিয়েছে। ওর ছেলে দুটো এখন লাঙল চষতে পারে। বড় ছেলেটা খুব জোয়ান হবে ওর বাবার মতো। বউটিকে আর দেখনি? না, তারপরই 2 বছর গারদবাস, সে অন্য কারণে। এ ডাকাতির কিনারা হয়নি। চৈতন্য ভারতী বললেন, তোমার মুখে এ কাহিনী শুনে ভাবছি বৌমার সঙ্গে আমি দেখা করে আসব। তারা কি জাত বললে? সদ্গোপ। আমি যাব সেখানে। শক্তিমতী মেয়েরা জগদ্ধাত্রীর অবতার। তুমি ঠিকই বলেছ। বাবা ঠাকুর, আপনি বোধহয় এদিকে আর কখনো আসেননি, থাকেনও না। অমন কিন্তু এখানে আরো 2-4টে আছে, তবে ভদ্দর গেরস্ত বাড়িতে আর দেখিনি ওই বউটি ছাড়া। বাগদি, দুলে, মুচি, নমসুদ্দুরের মধ্যে অমন মেয়ে পাবেন যারা ভালো সরকি চালায়, কোঁচ চালায়, ফালা চালায়, কাতান চালায়। নীলু বললে, আমি জানি। সেবার নীলকুঠির দাঙ্গায় দাদা স্বচক্ষে দেখেছেন। খড়ের ছোট্ট চালাঘরের মধ্যে দুটো দুলেদের বউ এমন তীর চালাচ্ছে, নীলকুঠির বরকন্দাজ হটে গেল। বাহ বাহ, বড় খুশি হলাম শুনে দিদি। ব্রহ্মদর্শনের আনন্দ হয় যদি এই শক্তিমতী মায়েদের একবার সাক্ষাৎ পাই। জয় মা জগদম্বা। ভবানী বাণিজ্যে এই সময় গাড়ু হাতে কোথা থেকে আসছিলেন। সেখান থেকে বলে উঠলেন, আরে ও কি ভায়া, একেবারে মা জগদম্বা? না, বৈদান্তিক জ্ঞানীর ইয়েটা একেবারে নষ্ট করে দিলে। ভাই, নিত্য থেকে লীলায় নামলেই মা বাবা। বৈদান্তিকের তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? বলেছি তো তোমাকে সেদিন, বেদান্ত অত সোজা জিনিস নয়। অদ্বৈত বেদান্ত বুঝতে বহুদিন যাবে, জীব গোস্বামীর বেদান্ত বরং কিছু সহজ। ও কথা থাক, কি নিয়ে কথা বলছিলে? লীলার কথা, এদেশের মেয়েদের শক্তি সামর্থ্যের কথা। সবই মায়ের লীলা। নীলু বলে উঠল, হ্যাঁ, ভালো কথা। বর্দি ভালো ঢাল আর লাঠির খেলা জানে। একবার আকবর আলী লেঠেলের সঙ্গে লরি চালিয়েছিল, ঢাল আর লরি নিয়ে। নীলকুঠির বড় লেঠেল আকবর আলী। বর্দি এমন আগলে ছিল, একটা লরির ঘাও মারতে পারেনি ওর গায়ে। শরীরে শক্তিও আছে বর্দির। দুটো বড় বড় খিত্তুরে ঘোড়া কাঁকে মাথায় করে নিয়ে আসতে পারে, এখনো পারে। ভবানী বাণিজ্যে হলা পেকে ও অধর মুচিকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে ডাক দিলেন, ও তিলু, শুনে যাও। ও তিলু, ও বড় বউ। তিলু খোকাকে দুধ খাওয়াচ্ছিল। একটু পরে খোকাকে কোলে করে এসে বললে, বাপ রে, এসব ডাকাতের দল কেন আমার বাড়িতে? হলা পেকে উত্তর দিলে, বর্দি, পেটের জ্বালায় এইছি, খেতে দাও, নইলে লুট হবে। তিলু হেসে বললে, আমি লাঠি ধরতে জানি। সে তো জানি।
বার করি ঢাল লরি? কিসের লরি? ময়না কাঠের। অঘরমুচি বললে, সত্যি বর্দি, হাত বজায় আছে তো? খেলবি নাকি একদিন? মনে আছে সেই রথতলার আখড়াতে? তখন আমার বয়স কত, 17-18 হবে। উফ, সে যে অনেক দিনের কথা হয়ে গেল। তখন রথতলার আখড়াতে মোদের বড্ড খেলা হতো, মনে আছে খুব। বসো, আমি আসছি। একটু পরে দুটি বড় কাঁঠাল দু হাতে বোঁটা ঝুলিয়ে নিয়ে এসে তিলু ওদের সামনে রাখলে। বললে, খাও ভাই সব, দেখি কেমন জোয়ান। হলা পেকে বললে, কোন গাছের কাঁঠাল দিদি? মালসি। খাজানা রসা? রস খাজা। এখন আষাঢ়ের জল পেলে কাঁঠাল আর রসা থাকে? খাও দুজনে। মিনিট 10-12 মধ্যে অঘরমুচি তার কাঁঠালটা শেষ করলে। হলা পেকের দিকে তাকিয়ে বললে, কি ওস্তাদ, এখনো বাকি যে? কাল রাত্রিরই খাসির মাংস খেয়ে এলাম সের 2-1, তাতে করে ভালো খিদে নেই। তিলু বললে, সে হবে না দাদা, ফেলতে পারবে না, খেতে হবে সবটা। অঘর দাদা, আর একখানা দেব বার করে? ও গাছের আর কিন্তু নেই। খয়ের খাগির কাঁঠাল আছে খানচারেক, একটু বেশি খাজা হবে। দেও ছোট দেখে একখানা। হলা পেকে বললে, খেয়ে নে অঘ্রা, এমন একটা কাঁঠালের দাম হাটে 1 আনার কম নয়, এমন অসময়ে। মুই একখানা শেষ করে আর পারবো না, বয়স তো হয়েছে তোর চেয়ে। দেও দিদিমণি, একটু গুড় জল দেও। তিলু বললে, তাহলে সাকরেদের কাছে হেরে গেলে দাদা? গুড় জল এমনি খাবে কেন? দুটো ঝুনো নারকোল দি, ভেঙে দুজনে খাও গুড় দিয়ে। তবে বেশি গুড় দিতে পারবো না, এবার সংসারে গুড় বারন্ত। 10খানা কেনা ছিল, 2খানাতে ঠেকেছে, উনি বেজায় গুড় খান। দিনটা বেশ আনন্দে কাটল। হলা পেকে এবং অঘরমুচি চলে যাওয়ার সময় চৈতন্য ভারতী মহাশয়কে আর একবার সাষ্টাঙ্গে প্রণাম করে চলে গেল। ভবানী বাড়ুজ্যে তিলুকে নিয়ে রোজ নদীতে নাইতে যান সন্ধ্যাবেলা। আজও গেলেন। ইছামতির নির্জন স্থানে নিবিড় নলখাগড়ার ঝোপের মধ্যে দিয়ে মুক্ত খোঁজা জেলেরা, কারণ ইছেমতিতে বেশ দামি মুক্তাও পাওয়া যেত। গত শীতকালে যে সুঁড়ি পথটা কেটে করেছিল, তারই নিচে বাবলা, জগ্গিডুমুর, পিটুলি ও নটকান গাছের তলায় ভবানী ও তিলু নিজেদের জন্য একটা ঘাট তৈরি করে নিয়েছে। সেখানে হলদে বাবলা ফুল ঝরে পড়ে টুপটাপ করে স্বচ্ছ কাকচক্ষু জলের ওপর। গুলঞ্চের সরু ছোট লতা নটকান ডাল থেকে জলের ওপরে ঝুলে পড়ে। তেচোখা মাছের ছানা স্নানরতা তিলু সুন্দরীর বুকের কাছে খেলা করে, হাত বাড়িয়ে ধরতে গেলে নিমেষের মধ্যে অন্তর্হিত হয়। ঘনান্তরাল বনকুঞ্জের ছায়ায় কত কি পাখি ডাকে সন্ধ্যায়, ওদের কেউ দেখতে পায় না ডাঙার দিক থেকে। ভবানী বাড়ুজ্যে জলে নেমে বললেন, চলো সাঁতার দিয়ে ওপারে যাই। তিলু বললে, চলুন, ওপারের ক্ষেত থেকে পটল তুলে আনি। ছি, চুরি করা হয়, পাড়া গেয়ে বুদ্ধি তোমার, চুরি বোঝো না? যা বলেন, আমরা কত তুলে আনতাম। দেবে সাঁতার? চলুন। গোঘাটার দিকে যাবেন? মাঠের বড় অশ্বত্থতলার দিকে? তিলু অদ্ভুত সুন্দরভাবে সাঁতার দেয়। সুন্দর ঋজু তনুদেহটি জলের তলায় নিঃশব্দে চলে, পাশে পাশে ভবানী বাড়ুজ্যে চলেন। হঠাৎ এক জায়গায় গহীন কালো জলে ভবানী বাড়ুজ্যে বলে ওঠেন, ও তিলু, তিলু। তিলু এগিয়ে চলেছিল, থেমে স্বামীর কাছে ফিরে এসে বললে, কি কি? ভবানী দুহাত তুলে অসহায়ের মতো খাবি খেয়ে বললেন, তুমি পালাও তিলু, আমায় কুমিরে ধরেছে, তুমি পালাও, পালাও, খোকাকে দেখো। তিলু হতভম্ব হয়ে বললে, কি হয়েছে বলুন না, কি হয়েছে? সে কি গো? জল খেতে খেতে ভবানী
দুহাত তুলে ডুবতে ডুবতে বললেন, খোকাকে দেখো, খো খো খোকাকে দেখো খো। তিলু শিউরে উঠল জলের মধ্যে। বর্ষা সন্ধ্যার কালো নদী জল এক্ষুনি কি তার প্রিয়তমের রক্তে রাঙা হয়ে উঠবে? এরই মধ্যে শেষ হয়ে গেল জীবনের সবকিছু স্বাদ আহ্লাদ। চক্ষের নিমেষে তিলু জলে ডুব দিলে কিছু না ভেবেই। স্বামীর পা কুমিরের মুখ থেকে ছাড়িয়ে নেবে কিংবা নিজেই কুমিরের মুখে যাবে। ডুব দিয়েই স্বচ্ছ জলের মধ্যে সে দেখতে পেল প্রকাণ্ড এক শিমুল গাছের গুঁড়ি জলের তলায় আড়ভাবে পড়ে এবং তারই ডালপালার কাঁটায় স্বামীর কাপড় মোক্ষম জড়িয়ে আটকে গিয়েছে। হাতের এক ঝটকায় কাপড়খানা ছিঁড়ে ফেললে খানিকটা, আবার জলের ওপর ভেসে স্বামীকে বললে, ভয় নেই, ছাড়িয়ে দিচ্ছি, শিমুল কাঁটায় বেঁধেছে। আবার দম নিয়ে আরো খানিকটা কাপড় ছিঁড়ে ফেললে। জলের মধ্যে খুব ভালো দেখাও যায় না। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে জলের তলায়। কি করে কাপড় বেঁধেছে ভালো করে বোঝাও যায় না। আবার ও ডুব দিলে, আবার ভেসে উঠল। ৩-৪ বার ডুব দেওয়ার পর স্বামীকে মুক্ত করে অবসন্ন প্রায় স্বামীকে শক্ত হাতে ধরে ভাসিয়ে ডাঙার দিকে অল্প জলে নিয়ে গেল। ভবানী বাড়ুজ্যে হাঁপ নিয়ে বললেন, বাবা, ওহ। তিলুর কাপড় খুলে গিয়েছিল, চুলের রাশ এলিয়ে গিয়েছিল। দুহাতে সেগুলো এঁটে সেটে নিলে, চুল জড়িয়ে নিলে। সেও বেশ হাঁপাচ্ছিল, কিন্তু তার সতর্ক দৃষ্টি স্বামীর দিকে। আহা, বয়স হয়ে গিয়েছে ওর, তবু কি সুন্দর চেহারা। আজ কি হতো আর একটু হলে। হেসে স্বামীর দিকে চেয়ে বললে, বাপরে, কি কাণ্ডটা করে বসেছিলেন সন্ধেবেলায়। ভবানী বাড়ুজ্যেও হাসলেন। খুব সাঁতার হয়েছে, এখন চলুন বাড়ি। তুমি ভাগ্যিস ডুব দিয়ে দেখেছিলে, কে জানতো ওখানে শিমুল গাছের গুঁড়ি রয়েছে জলের তলায়। আমি কুমির ভেবে হাত পা ছেড়ে দিয়েছিলাম তো। প্রায় অন্ধকার নির্জন পথ দিয়ে দুজন বাড়ি ফিরে চলে। তিলু ভাবছিল, উহ, আজ কি হতো যদি সত্যি সত্যি ওর কিছু হতো। তিলু শিউরে উঠল। স্বামী চলে গেলে সে কি বাঁচত? শুধু সাহিত্যপ্রেমী, এই সঙ্গেই শেষ হলো আজকের পাঠ। আবার অচিরেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলতে থাকুক সাহিত্য পাঠের আসর, গল্প গেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ। শুধু সাহিত্যপ্রেমী, আপনারা দয়া করে আমাদের এই পরিবেশন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে তা জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ইছামতি উপন্যাসটির সম্পূর্ণ পাঠ শুনতে হলে আমাদের গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের পূর্ববর্তী পর্বগুলি আপনারা শুনে নিতে পারেন। ধন্যবাদ।